এখানে বসে গিলতেছস? এই কাপড়গুলো কে ধোবে? তোরে বলছিলাম না এই কাপড়গুলো ধুইতে। ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। সকাল থেকে বাড়ির সব কাম কাজ আমি করতেছি, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা, এমনকি পৈরাত্রে খাবারটা পর্যন্ত আমি দিয়ে এলাম। সকাল থেকে এক গ্লাস পানিও মুখে দিলে, এখন সামান্য অল্প করে ভাত খাইতেছি, সেটা তুমি কায়রা নিয়ে কইতেছো তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে হইব? ওরে বাবা রে, এখনো পর্যন্ত তোর খাওয়া হয় নাই তাই না? সারাদিন ভোগলাটা বইরা তো খালি খাই খাই করস। তোরে যে বলছিলাম আলমারিগুলা পরিষ্কার করবি, কাপড়গুলা গুছাবি, ঘরটা মুছবি, তুই একটা কাজও করছিস? এই যে ময়লা কাপড়গুলো আজকে 3 দিন ধরে আমি বাস্কেটে জমাই রাখছি, সেই কাপড়গুলো ধোয়ারও তো নাম নাই। সারাদিন খালি খাই আর খাই। তুই আমার চোখের সামনে যখন পড়স তখনই দেখি হয় ভাতের প্লেট নয় মুড়ির প্লেট, কিছু না কিছু খাইতেই থাকিস। এই তোরে কি এই বাড়িতে শুধু খাওয়ার জন্য রাখা হয়েছে? আইসব তো জামাইরে তালাক দিয়া বাড়িতে একটু গায়ে নাই রাখাম কইরা খাইতে পারোস না? ভাবি, মুখ সামলাই কথা বল। এই বাড়িতে আসার পর থেকে তুমি আমারে খাবার খোটা দাও। আমার জামাই আমারে ডিভোর্স দিয়ে দিছে, তুমি সেই খোটা দাও। ভুইলা যাইও না, এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আর তুমি হইলে গিয়ে এই বাড়ির বউ। এই তোর কিসের বাড়ি? এটা তোর কিসের বাড়ি? মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি হয় তার নিজের বাড়ি। তুই তো তোর ভাতারে তালাক দিয়ে এনে এসে পইরা রেছস, ভাইদের গাড়ে বাপের গাড়ে বসে বসে গিলতাছস। কাজের কামের তো কোনো নাম গন্ধ নাই, আবার বাড়ির অধিকার থেকে আমারে চোখ রাঙায় কথা বলস। এইটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি। তোর এখন এই বাড়িতে কোনো ঠাই নাই। আরে তোরে যে দয়া করে এই বাড়িতে থাকতে দিছি, কয়টা খাইতে দেই সারাদিনে, এটাই তো তোর বড় কপালের ভাগ্য। তুই আবার চোখ রাঙায় কথা বলস। যা কাপড়গুলা ভালোভাবে ধুইয়া সুন্দর করে রোদে শুকাইতে দে, তারপর আইসা ঘর মুছবি, আলমারি গুছাবি, তারপর আইসা ভাত খাবি। তোমার কথাই হইব না, ভুইলা যাও না। তুমি এই বাড়ির বউ, আমার ভাইয়ের বউ। তুমি আমার সাথে যে ব্যবহারটা করো তা তো আমি ভাইরে কিছুই বলি না, কিন্তু ভাই আজকে বাড়িতে আসুক, ভাইরে আমি সবকিছু খুইলা করব, তারপরে দেখা নিমু তুমি কিভাবে আমার সাথে খারাপ ব্যবহার করো আর তুমি কিভাবে এই বাড়িতে থাকো। ও, তুই তোর ভাইয়ের কাছে বিচার দিবি তাই না? এই সেমরি, তুই তোর ভাতারের ঘর করতে পারস নাই বিদায় এখন আইসব আমার সংসার ভাঙতে তাই না? তাহলে তোর একটা কথা জানাই রাখি, তোর ভাতারের মতো না আমার ভাতার এত খারাপ না। তোর ভাই মানে আমার স্বামী আমার আঁচলের তলায় থাকে, আমার কথাই উঠে আমার কথাই বসে। তুই একবার বিচার দিয়ে দেখিস, ঠাস ঠাস করে তোর কানের নিচে যখন বনচটকনা মারবো তখন বুঝবি আমার স্বামী কি জিনিস। ভাইরা আসলে তোলে রাখছো দেখাই তো তোমার মুখ ফুইটা কিছু কইতে পারি না, তোমার নির্যাতনগুলো মুখ বুঝে সহ্য করি। তাই বলে এই না সারাদিন তোমার নির্যাতন সহ্য করে যাবো। ভাই আজকে আসুক, যদি তোমার কথার কোনো প্রতিবাদ না করে তোমারে কেমনে শায়েস্তা করতে হয় সেটা আমি নিজে চিন্তা ভাবনা করব। একদম চুপ, ফালতু কথা একদম বলবি না। যা যা কামের লিস্ট তোরে দেওয়া হয়েছে সব কাজ শেষ করে আমাকে হিসাব দিবি, তারপর আমি চিন্তা করব তোকে খাবার দেওয়া যাবে কিনা। এই বাড়িতে থাকতে হইলে ওনার নির্যাতন সহ্য করে আমার থাকতে হইব, ওনার কাম কাজ করে আমার এখানে থাকতে হইব। এটা কি মানা যায়? আমি তো মাইনা নিব না। কিরে মন খারাপ করে বসে আসছ কেন? কি হয়েছে? মন ভালো থাকার মতো কাজ কাম কি এই বাড়ির কেউ করে? কেন কি হয়েছে? আমারে কি এই বাড়ির চাকরানি বানায় রাখছো? সকাল থেকে গাধার মতো খাটি করে, ঠিকঠাক মতো কি খাইতেও পারবো না? এমনি এমনি তো তোর মুখের থেকে খাবার কাড়িয়ে নেয় নাই, তুই কি করছো সেইটা কর। কি আর করছি? সকালবেলা ওইটা তার ঘরটা পরিষ্কার করি নাই, তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিই নাই, তার মাইন্ডে লেগে গেছে। ডিম বাইজে নিয়ে কটা খাইতে বইছিলাম, সে আমারে খাবার খোটা দেয়। খাবার খোটা দিব না তো কি করব? তোর ভাবির কাছে জিজ্ঞাসা করে কি তুই ডিম ভাজছিলি? মা,
শেষ পর্যন্ত তুমি ভাবির পক্ষ নিয়ে কথা কইতাছো? আমি কি একটা ডিম ভাইজাও খাইতে পারি না? এই সংসার তোর ভাইয়ের টাকাই চলে, হ্যাঁ? তো তুই যে ডিম খাবি তোর ভাবির কাছে একটু জিগাই নিবি না? আর শোন, তোর ভাবির কাছে সব সময় একটু তার মন জুগাই চলিস, তার কাজকর্মগুলো একটু গোছাই গাছে করে দিবি, তাহলে তার তোরে কিছু কইব না। বুঝছি, আমি এখন তোমাকে ঘরের বোঝা হয়ে গেছি। আমার এখন তোমার কাছে কোনো মূল্য নাই। পরের মাইয়া তোমাকে বাড়িতে এসে থাকে, তার মূল্য তোমার কাছে আছে। আর আমারে তো তুমি পেটে ধরছো, তাহলে আমার মূল্য নাই কেন তোমার কাছে? এই দয়া মায়া থাকবো কি? হ্যাঁ, দয়া মায়া থাকবো কি? জামাইরে ডিভোর্স দিয়ে যখন আমাকে ঘাড়ের উপর এসে বসলি তখন মনে আছিল না? মা, আমি কিন্তু আমার স্বামীর স্বইচ্ছায় ডিভোর্স দিতে চাই নাই। তুমি কিন্তু আমার স্বামীর আমারে দিয়ে ডিভোর্স দেওয়াইছো। আর এখন তুমি ডিভোর্স দিতে দেখে তুমি আমারে কথা শোনাও? তোরে কি খালি খালি ডিভোর্স দেওয়া হয়েছিলাম? হ্যাঁ, ওই বাড়িতে তোর শ্বশুর, তোর শাশুড়ি, তোর দেবর, তোর ননদ যা আছে গোষ্ঠী সবাই তোরে দিয়ে কাম করাইতো। তুই এত কাম কাজ করতে পারবি না, তুই তো প্যান 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 করতিস, মা আমি এত কাম করতে পারি না, এত কাম করতে পারি না। তাই তো তুই কইলি ডিভোর্সের কথা, তাই আমি কইলাম ঠিক আছে তুই ডিভোর্স দিয়ে চলে আয়। তুই ডিভোর্স দিয়ে দিলি আমার কথায়? ও, ওই বাড়ির লোকেরা আমারে দিয়ে সারাদিন কাম কাজ করিতে দেখা তোমাকে অনেক কষ্ট হইতো, তাই আমারে দিয়ে আমার স্বামীর ডিভোর্স দেওয়াইছো। আর এখন এই বাড়িতেই না আমারে দিয়ে কি করাইতেছো? হ্যাঁ, দিন নাই রাত নাই আমারে দিয়ে গাধার মতো খাটাইতেছো। এই শোন, এই বাড়িতে থাকতে হলে তোরে কাজকর্ম করেই থাকতে হইব। এই সংসারটা চলে তোর ভাইয়ের টাকায়, তোর ভাইয়ের বউর কথা মতো তোরে চলতেই হইব। তার কাজকর্মগুলো একটু ভালোভাবে করবি, বুঝছস? মায়ের কথা মতো স্বামীর সাথে ঝগড়া কইরা, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া কইরা, স্বামীর ডিভোর্স দিয়া মার কাছে এলাম। কাম করতে কষ্ট হইতো দেখা ভাবলাম বাপের বাড়িতে গেলে মা তো আমার আগলায় রাখবো, কিন্তু আইসা তো দেখতেছি সবকিছুই উল্টা। একটা মায়ের বিয়ে হয়ে গেলে তারপরে আর বাবার বাড়িতে সেই মেয়ের কোনো কদর থাকে না, তখন বাপ মার কাঁধের বোঝা হয়ে যাইতে হয়। আমি এটা এখন হারে হারে টের পাইতেছি। স্বামীর বাড়ি মেয়েদের শেষ ঠিকানা, এইটা আমার আগেই বোঝা উচিত ছিল, তাইলে আজকে আমার আর এই দিন দেখতে হইতো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাল পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, পাঠিয়ে দেন। আমি আচ্ছা রাখেন তাহলে, ওকে। কি ব্যাপার, কি এখানে বসে ঘুষ সাপের মতো ফোসফোস করা হচ্ছে? গুই সাপের মতো ফুলতাছি না, গোকরা সাপের মতো ফুলতাছি। কি হইছে জানো না? আর জানবা কেমনে? সংসারের কোনো খোঁজ খবর রাখো তুমি যে জানতে পারবা? আরে বাবা রে, সংসার তো আমিই চালাই, সংসারের খোঁজ খবর তো আমি রাখি, অন্য বাটে তো সংসার চালাই না নাকি? আমারে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য এই যে একটা যন্ত্রণার মেশিন গড়ে আইনার একটা হচ্ছে তোমার তালাক খাওয়া বোন রে। তোমার এই বোন আমার জীবনটা অতিষ্ঠ করে লাইতেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সেই রাতে ঘুমানোর আগ অবধি আমারে জ্বালাতে 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 আমার কলজা বিরান করে লাইতেছে। কেন, আমার বোন আবার কি করছে? কি করছে মানে? কি করার বাকি রাখছে তোমার এই তালাক খাওয়া বোন? সকালবেলা ঘুম থেকে উঠা তারে আমার বেডটি বানাই দিতে হয়, নাস্তা তৈরি করে তার মুখে নিয়ে দিয়ে আসতে হয়, তার গোসল করার কাপড়টা আমার ধুইতে হয়, তার ময়লা কাপড় চোপড়গুলো আমার নাকে মুখে ঢিল দিয়ে আমারে বলে যাও তুমি গিয়ে ধুয়ে নিয়ে আসো। আমি যখন বলি যে বোন তোমার কাপড়গুলো কি একটু তুমি ধুইতে পারো না, তখন আমাকে বলে আমি এই বাড়ির মাইয়া, এইটা আমার বাপের বাড়ি, আমার বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, তুমি এই বাড়ির বউ, তুমি সমস্ত কাজ করবা। আমারে দিয়ে তার হাত পা পর্যন্ত টিপায়। যখন আমি খুব ক্লান্ত হয়ে একটু রেস্ট নিতে যাই তখন তোমার বোন এই কাজ ওই কাজ করতে বলে। যখন আমি বলি যে বোন আমি একটু পরে করে দেই তখন আমার চুলের মুঠি ধরে আমাকে মারতে আসে। এই যে আমার যন্ত্রণাগুলো দিতেছে। তুমি যেই বাড়িতে আমার বিয়ে করে আনছো এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য, তোমার বোনটাই কি শুরু করছে? তুমি কি তোমার বোনের বিচার করতে পারো না? আরে বাবা রে, তোমরা বাড়ি ঘরে দুইটা মেয়ে মানুষ, আমার বউ
আমার বোন, তোমাদের মধ্যে কি একটু মিলঝিল নেই? মিলঝিল করে বাড়িতে থাকা যায় না? আমি পুরুষ মানুষ কখন কোন জায়গায় যাই, মাঠের যত কাজকর্ম আছে সেগুলো দেখি, আমার বাজারের ব্যবসাটা সেটা দেখি, নানান দিকে ঝোর ঝামেলায় থাকি। আবার বাড়িতে যখন আসি তখন তোমাদের এই বিচার সেই বিচার, নানান কথাবার্তা। শোনো, আমার ছোট বোন স্বামীর ঘর থেকে ডিভোর্স নিয়ে আমাদের বাড়িতে আসছে। এখন আমি তো ভাই, আমি কি তাকে ফেলাইতে পারি? নাকি তাকে বলবো যে তুই এই বাড়ি থেকে চলে যা? ফালাই দিতে কইছে কাটাই তোমারে? ফালাই দিতে বলছি আমি? তোমার বোনের একটা ব্যবস্থা করতে পারো না তুমি? আচ্ছা শোনো, আমি আশেপাশে খোঁজ খবর লাগাইছি, ভালো একটা ছেলে পেলে ওরে বিয়ের সাথে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। কি? এই তুমি পাগল নাকি? এর আগে একটা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিচ্ছ, সেই স্বামী সংসার করতে পারলো না, তালাক খেয়ে চলে আসছে। এখন আবার এই কারি কারি টাকা খরচ করে তোমার বোনরে বিয়ে দিবা, সেই স্বামী সংসার যে করতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? দুদিন পর পর বিয়ে হইবার তুমি কারি কারি টাকা নষ্ট করবা, আমাদের সন্তান হবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। শোনো, আমি তোমার ভালো একটা পরামর্শ দিই, এত টাকা পয়সা খরচ করে তোমার বোনরে বিয়ে না দিয়া তোমার বোনের গার্মেন্টস একটা চাকরি দিয়ে দাও, ওইখানে একটা ছেলে পুলে ধইরা বিয়ে শাদী করে সংসার করবে, তাতে আর যাই হোক আমাদের আর টাকা পয়সা নষ্ট হবে না। এই তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমি কি আমার বোনকে বলতে পারি যে তুই গার্মেন্টসে গিয়ে চাকরি কর? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ও, তা বলতে পারবা কেন? তাহলে কাজ করো, তাহলে তুমি তোমার বোনরে এই সংসারে রাখো, আমি বাপের বাড়িতে চলে যেতেছি। তোমার যন্ত্রণায় তো বাপের বাড়িতে গিয়েও 2 দিন টিকতে পারি না, আবার দৌড়াই চলে আসতে হয়, আবার এখানেও টিকতে পারতেছি না তোমার বোনের যন্ত্রণায়। দেখো, আমার সাপ সাপ কথা, তোমার বোনের যদি একটা গতি না করো তাহলে আমি তোমার এই সংসার ছেড়ে চলে যাব। এবার একটু মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি কি করা যায়। শোনো, আমার মাথা এখন আর ঠান্ডা হবে না, সারাদিন অনেক কাজ করছি, অনেক ক্লান্ত আমি। আজকে 7 দিন হয়েছে করিমের দোকানে আমি একটা ব্লাউজ বানিয়ে দিয়ে আসছি, তোমার বোন মনে রান্না করে আছে, তার একটু যাই বলো আমার ব্লাউজটা এনে দিতে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমার ক্ষুধা লাগছে, খাবার রেডি করো, খায় আবার বাইরে যাবো। ভাই বোন গিলা ছাড়া কিচ্ছু বুঝে না। এই তুই বাড়ি ঘরে কি শুরু করছিস? এগুলো তোর অশান্তির কারণে কি বাড়ি ঘরে একটু শান্তির মধ্যে থাকতে পারবো না? তুই একা মানুষ, 3-3টা মানুষের অশান্তির মধ্যে রাখছিস। অশান্তি না করলে কি তোর ভাল লাগে না? আমি আবার কি করলাম? তুই কি করিস নেই? এই যে বাড়ি ঘরে আসার পর থেকে আমার বউরে, আমার বউয়ের পিছনে লাগছিস। আমার বউয়ের পিছনে লাগা ছাড়া কি আর তোর কোনো কাজকর্ম নাই? আমার বউ হাঁটতে বসতে খাইতে চলতে প্রতিটা মুহূর্তে তুই তারে নিয়ে বাজে বাজে কথা বলিস, তারে দিয়ে খোটা দিস কেন? কারণটা কি? কি কইতেছো তুমি? ভাবিরে আমার সহ্য হয় না নাকি তোমার বউ আমারে সহ্য করতে পারে না? আমার জামাইরে ডিভোর্স দিয়ে আসার পর থেকে এই বাড়ির যত কাম আছে কেউ কি কামে হাত দেয়? সব কাম তো আমারই দিয়ে করায়। আচ্ছা, আমি কি এই বাড়ির দাসী বান্দি যে আমি সবাই কাম করে করে খাওয়াবো? আমার যদি দিন রাত বেড়ে বাড়ির সবাই কাম করতে হয় তাহলে আমার জামাইরে ডিভোর্স দিয়ে কি লাভ হইছে তুই ক? আর অহং তুই তোর বউ সাফাই দিতেছস? উল্টা পাল্টা কথা বলে আমার মন মেজাজ খারাপ করবি না। তোরে আমরা টাকা পয়সা খরচা করে ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম স্বামীর ঘর করার জন্য। তুই কি করছিস? স্বামীকে ডিভোর্স করে আমাদের বাড়িতে আসছিস। এখন তোরে না পারতেছে এই বাড়িতে রাখতে, আর না পারতেছে গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। কি কইলি তুই? আমার এই বাড়িতে রাখতে তোর কষ্ট হইতেছে? ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে বললে অনেক শান্তি পেতি, তাই না? আমার এখন যাওয়ার জায়গা নেই দেখে তুই আমার এইসব কথা কইতেছস? ভালো, স্বামীর বাড়ি ছাইরা বাপের বাড়িতে চলে আইলে সবাই কান্দের বোঝা হয়ে যাইতে হয়। তোর আজকে না দেখলে আমি বুঝতামই না। এই চুপ কর, কথা কম বল। তোর ভাবি ব্লাউজ দিছে দর্জির দোকানে, ওই দর্জির দোকান থেকে ব্লাউজটা নিয়ে আয় যা। অশান্তি অশান্তি করে পুরো মানুষটারে একদম খায় ফেলাইতেছে প্রতিটা মুহূর্তে। অশান্তি অশান্তি অশান্তি, আর ভাল লাগে না। হ্যাঁ, তোর বোর ব্লাউজ আনতেই তো আমি যাবো। আমি কামলা নাই বাড়ি, দাসী বান্দি না। বিয়া কইরে বউ পায়া রক্তের সম্পর্কই তোরা ভুলে গেছস। বইন দিয়ে কি করবি তোরা? এই বাড়িতে থাকতে গেলে তোমাকে অর্ডার মাইনে চলতে হইব।
শেফা দাঁড়াও, কই যাও? ভাবি একটা ব্লাউজ বানাতে দিছিল, ওইটা আনতে যাইতেছে। আচ্ছা, তুমি কি সব সময় শুধু তোমার ভাবির কাজই করবা? তোমার কি কোনো কাজ নাই? তোমার কি মন কিছু চায় না? এই যে তোমার ভাবি তোমার দিয়া সারাটা দিন কাজ করায়, একটা মুহূর্ত তোমাকে রিল্যাক্সে থাকতে দেয় না। তুমি কি ওই বাড়ির চাকরানি? তোমাকে কি ওই বাড়ির চাকর হিসাবে রাখছে? তুমি এত কাজ করো কেন? আর এত কাজ কইরা তুমি ওই বাড়িতে পড়ে রইছো কেন? দেখেন, আমি আমার বাসার কাজ করব কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ভাবির কাজ করব না ভাইয়ের কাজ করব তাতে তো আপনার কিছু আসা যায় না। আর তাছাড়াও আপনি যেভাবে করে রাস্তায় আমার পথ আটকান, মানুষ দেখলে কিন্তু খারাপ বলে। তাই আমি আপনার অনুরোধ করে কইতেছি, আপনি আমার পথ আটকাবেন না। আচ্ছা, আপনি আমার ডেলি ডেলি পথ আটকান কেন? আমি তোমার পথ কেন আটকাইছি তুমি বুঝো না? সব কিছুই তো বুঝো, বুঝাও না বুঝার একটা ভান করো। তুমি জানো আমি তোমার অনেক পছন্দ করি, আমি তোমার সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু তুমি আমার বিয়েটা করলা না। ভুলা যায় না, আপনি কিন্তু বিবাহিত, আমিও বিবাহিত। বিয়ের আগেই আমি আপনার পছন্দ করতাম না, পছন্দ করলে তো আপনারই বিয়ে করতাম। যেহেতু আপনারে বিয়ে করি নাই, ঘরে আপনার বউ আছে, আপনি আমার ডিস্টার্ব করবেন কেন? আমি আপনার অনুরোধ করে কইতাছি, বারবার করে কইতাছি, আপনি আমার কখনো পথ আটকাবেন না। শোনো, তোমার জামাই আছে, কিন্তু ওর সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে। তুমি যদি চাও আমিও কিন্তু আমার বউরে ডিভোর্স দিয়ে দিব, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না, ওরে বিচ্ছিন্ন করে দিয়া আমি তোমার বিয়ে করব। আপনি ভাবেন কি কইরা আমি আপনার বিয়ে করব? আপনার তো ঘরে বউ আছে, সেও তো একটা মেয়ে মানুষ। আমি আমার স্বামীর সাইরা দিয়া কখন বুঝতে পারতাছি, স্বামীর সাইরা দিয়া বাবার বাড়িতে থাকলে একটা মেয়ের কতটা কষ্ট হয়। এখন যদি আমি আপনার বিয়ে করি আর আপনি যদি আমার জন্য আপনার বউরে সাইরা দেন, তখন তো ওই মেয়েটার বাপের বাড়িতে যে আমার মতোই কষ্ট পাইব। তাই আমি একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের ক্ষতি কখনো চাবো না। আর আমি তো আপনার পছন্দই করি না, বিয়ে তো দূরে থাক। তাই বারবার করে বলতেছি, আপনি আমার পথ আটকাবেন না, মনে রাখেন। চণ্ডীদাস 12 বছর একটা পুকুরের মধ্যে শিব ফালায় রাখছিল, আর আমি তো তোমার পেছনে 12 দিনও ভালো মতো সময় দিইনি। দেখি কি হয়, যদি তুমি পয়টা যাও তাহলে আমি আমার বউরে ছেড়া তোমার বিয়ে করবো, এটাই আমার স্বপ্ন। কিরে শেফা, কই যাস? যে ভাবি একটা ব্লাউজ বানাতে দিছিল, ওইটা আনতে যাইতেছি। তুই তোর ভাবির কাপড় আনতে যাইতেছিস কেন? তোর ভাবি যাইতে পারলো না? আব্বা, ভাইরে যারে বিয়া করে আনছো সে তো জমিদারের বেটি, সে আবার যাইব দোকানে কাপড় আনতে? আমারে দিয়া দিন রাত খাটায়, এমন কোনো কাজ নেই যে আমারে দিয়া করায় না। যদি পারতাম খাওয়াই দিতে তাহলে মনে হয় কইতো, দাও আমারে খাওয়াই দাও। তুমি তো সব কিছুই দেখো, কিন্তু কোনো প্রতিবাদ করো না। আমি যেন তোমাকে ঘাড়ের বোঝা হয়ে গেছি। তুই আমাকে গাড়ির বোঝা হইতে যাবি কেন? তোরও দোষ আছে। তুই আমার কথা না শুই না, তোর মায়ের কথা শুই না জামাইটারে ডিভোর্স দিয়ে দিলি। আমি কি জানতাম স্বামীর ডিভোর্স দেওয়ার পরে যখন তোমাকে বাড়িতে আমো তখন তোমাকে বাড়ির বান্দি খাটতে হইব? জানলে তো কোনোদিনও স্বামীর ডিভোর্স দিতাম না। যখন থেকে আইছি তখন থেকেই দেখতেছি মাও দেই আমার ঘাড়ের বোঝা মনে করে। মার কথা শুনে আজকে আমার জীবনটা নষ্ট হয়েছে। আমি এখন কি করব? তুই তোর নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস, এইসব তোর এখন সহ্য করতেই হলো। সবকিছু সহ্য করেই তো আছি, আর নাহলে কবে পালাই চলে যেতাম। শুধুমাত্র তোমার মান সম্মানের কথা চিন্তা কইরা অহন পর্যন্ত এই বাড়িতে আমি আছি, সবকিছুর মুখ বুঝে সহ্য করে আমি আছি, যাই নেই। আর যদি যাই না, এই গ্রামের মানুষ তোমার দিকে আঙ্গুল তুলে কইব, ওই যে দেখো বসিরের মাইয়া জামাইটারে ডিভোর্স দিছে, অহন আবার অন্য বেটার হাত ধরে চলে গেছে।
তখন তোমার ইজ্জত থাকবো? থাকবো না। মানুষ কি এখনো কওয়ার কিছু বাকি রাখছে? রাস্তায় বার হইলে মানুষ কয় ওই বশিরের মায়াটা ভালো না, জামাইটারে ডিভোর্স দিয়া বাপের গাড়ি এসে উঠছে। হ বাবা, বুঝছি, সব দোষ তখন আমার। স্বামীরে তো আমি নিজেই ডিভোর্স দিছি, নিজের ভাই নিজেই কুড়াল মারছি। তোমাকে কিছু কই আমার লাভ নাই। তবে একটা কথা না কইয়া পারতেছি না, মাহফুজ রাস্তায় বেরোলে আমারে ডিস্টার্ব করে, খালি কয়ে বিয়া করবে। কি মাহফুজ তোর এই কথা কইছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, মাহফুজের বিষয়টা আমি দেখতাছি। এই মাহফুজ দাঁড়া, তুই পথে ঘাটে এসে পারে আটকাস কেন? কাকা, বিষয়টা যেহেতু আপনি জানা গেছেন, আপনার কাছে নতুন করে লুকানোর কিছু নাই। আমি আপনার মেয়ের ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ছোট্টবেলা থেকে তুই আমার মায়েরে ভালোবাসতি, আমার মায়ের আমি বিয়ে দিয়ে দিছি, আর তুইও তো এখন বিয়ে করছস, এখন আমার মায়ের পিছে করস কেন? আপনার মেয়ের পিছনে আমার তেমন কিছুই না, আমি ওরে ভালোবাসি, ওরে আমার ভাল লাগে, আমি ওরে বিয়ে করতে চাই। তোর কত বড় সাহস, তোর ঘরে বউ আছে, তারপরেও তুই আমার মায়ের বিয়ে করতে চাস? হ্যাঁ কাকা শুনেন, আপনার মেয়েরও তো জামাই ছিল, জামাইয়ের ডিভোর্স দিয়ে চলে আসছে না। উফ, আর ভাল লাগে না, এত দূরে যাও। আপনি এবং আপনার মেয়ে যদি একটাবার শুধু আমাকে বলেন যে আমার বউকে ছাইড়া দিতে, আমি ছাইড়া দিতে রাজি, আমি ওর জন্য সব কিছু করতে রাজি। আমি আমার ওই বউ ছাইড়া ওরে বিয়ে করবো। আর ওই বউ থাকা অবস্থায় যদি আপনার মেয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। মাহফুজ, মুখ সামলায় কথা বল, কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয় সেটাও কি তোমার বাপ্পা শেখায় নাই? কাকা শুনেন, একটা কথাই আছে, রাস্তার পাশে বড়ই গাছ থাকলে ওটার মধ্যে মানুষ ঢিলা দিবই। আমি আপনার মেয়ের পছন্দ করি ছোটবেলা থেকে, এখন যেহেতু একটা সুযোগ আসছে, আমি কি সুযোগটা হাতছাড়া করতে পারি চাচা? বলেন। চুপ করবে আদব, থাপড়াই একেবারে গালটা লাল করে দিব। আজকের পরে থেকে যেন আমার মায়ের পিছে আর কোনোদিন করতে না দেখি। স্যার কাকা, মায়ের পিছনে ঘুরি দেখে এরকম কথা কইলেন? মায়েরা তো বিয়াও করতে চাই, একটু ভাইবা দেখেন, মনটাই খারাপ হয়ে যায় ওই বাড়ির কারোর সাথে দেখা তো। আচ্ছা, তাহলে তোলে তোলে এত কিছু চলতেছে আর আমি টেরই পাইলাম না। আমার ওই কুটনির তালাক করা শয়তান ননদের লগে মাহফুজ যে লাইন মারে, আর আমি এটা এতদিন জানতেই পারলাম না। এটা কোনো কথা? এইবার একটা ফোন দিয়ে পাইছি, অনেক চেষ্টা করছি ওরে বাইরে থেকে বাইরে করার। এইবার এই সুযোগটা তো আমার হাতছাড়া করলে চলবে না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক এই মাহফুজের লগে আমার ননদের কানেকশনটা আরো ভালো করে করতে হবে, যেন মাহফুজের লগে ঘর থেকে ওই কুটনিরে বাইর করতে পারি। এই সুযোগ আমার কাছে লাগাইতে হবে, যেভাবেই হোক। আমি জড়াইলে কাফন, তুই বুঝবি আমার মন, কেন করলি বেইমানি, করলি আমার অন্তর খুন। আমি জড়াই। এই যে মাহফুজ, কি অবস্থা? ভাবি আছি মোটামুটি, বেশি ভালোও না বেশি খারাপও না, মিলেছিল। মোটামুটি তো থাকবাই, ডুবে ডুবে পানি খাও, কিন্তু পানি তো আর খাইতে পারতেছো না। ভাবি, এইটা আপনি কি কইতেছেন? ডুইবা ডুইবা পানি খাই মানে আর পানি খাইতে পারতেছি না মানে? বুঝায় বলেন, কি বলবেন? আরে ভাই, খাই তো সুজি, কিছু হইলেও বুঝি। তুমি যে আমার ননদিনীর পিছনে ঘুরঘুর 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 করতেছো, এটুলির আঠার মতো লেগে আছো, কিন্তু আমার ননদিনের ধরা ছোঁয়ার মধ্যেও পাচ্ছ না, সেটা কিন্তু আমি জানি। ভাবি, যেহেতু সবকিছু যাই নেই গেছেন, তাহলে ননদটারে আমার একটু ব্যবস্থা কইরেই দেন। শোনো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে মেয়েকে পটানোর আগে মেয়ের মাকে পটাও, কিন্তু আমার শাশুড়ি মা তো বুড়াতুরা মানুষ, তারে আর কি পটাবা। তবে আমার ননদিনীর জন্য আমি কিন্তু একমাত্র তার ভাবি আছি। তুমি যদি আমাকে পটাইতে পারো তাহলে 100% শিওর তুমি আমার ননদিনীকে জীবনসঙ্গী হিসেবে পাবা। ভাবি, আপনি তো আমার বড় বোনের মতো, আপনি থাকতে আমার কোনো টেনশন করতে হয়?
এই যে আমি আপনার বললাম বুঝায়া, আপনি তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখন একটু আপনার ননদটারে আমার ব্যবস্থা করে দেন না। আরে ভাই, মুখে বললেই কি হলো নাকি? এটা যেই তার আর তেরা, এমনিতে আমি মুখে বললাম আর তোমার কাছে শ্বশুরে চলে যাবে না। শোনো, এইভাবে যেহেতু রাস্তাঘাটে আমার ননদের সাথে তুমি ভালো করে ফিটিং করতে পারছো না, এক কাজ করো, তুমি আমার ননদিনী যখন কাজ করে, ধরো রান্না করে কাজ করতেছে, টিউবওয়েল পাড়ে কাজ করতেছে, তুমি গিয়ে উকি ঝুঁকি মারবা, আমি গিয়ে হাতে নাতে ধরবো, ধরে তোমাদের বিয়ে পড়াই দেবো। তবে হ্যাঁ, একবার ধরলে কেউ ব্যাপারটা বিশ্বাস নাও করতে পারে, মিনিমাম 2 বার তোমাকে ধরা পড়তে হবে, ঠিক আছে? তারপর আমি সবাইরে পটায়া পাটায়া বদনাম ছড়ায়া তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ভাবি, আপনি কিন্তু অনেক চালাক আছেন। আপনি কিন্তু আমার সেই রকম একটা পরামর্শ দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমি আজকে থেকে এই ঘটনাটা ঘটানো শুরু করি। তাহলে কথাটা কিন্তু মাথায় রেখো, বিকালবেলা আমার ননদ যখন রান্না করতে যায়, তুমি পাশ দিয়ে গিয়ে উকি ঝুঁকি মারবা, আমি হাতে নাতে ধরবো, ঠিক আছে? শুধু হাতে নাতে ধরলে তো হইব না ভাবি, ঘটনা ঘটায় দিতে। সেটা তো আমি দেখবই, মনে করে চলে যাও। আচ্ছা ভাবি, ঠিক আছে। ভাবি একটা পাইছি মনের মতো, প্রেমিকা আমার যেমন তেমন, ভাবি 100-100, ভাবি আমার কাজটা কইরা দিব। এই যে বাচ্চাদর, কি করতেছেন আপনি? তাহলে এই কারবার কতদিন ধরে চলতেছে? ভাবি আমার কথাটা শুনুন। কিসের ভাবি? মা, বাবা, কই আপনারা? কি হয়েছে বৌমা? চেঁচামেচি করতেছে কেন? চেঁচামেচি করতেছি কেন? একটু পরে যখন গোটা সমাজের লোক চেঁচামেচি করবে আপনার বাড়ির উপরে আইসা, তখন বুঝবেন। এই যে আপনার তালাক খাওয়া গুণধর মাইয়া, সে কি কর্মকাণ্ড করে বেড়ায়, কোনো খোঁজ খবর রাখে? তারে পাঠাইছি রান্নাঘরে রান্না করার জন্য, সে এদিকে রান্না না করে ওর সাথে ফষ্টি নষ্টি শুরু করছে। ও টিনের বেড়ার ফাঁক দিয়া উকি ঝুঁকি মারতেছিল, আমি হাতে নাতে ধরছি। শেফা, আমি এসব কি শুনতেছি? বিশ্বাস করো, মাহফুজ কখন এসছে আমি নিজেও জানি না। আমি তরকারি কাটাকাটি করতেছিলাম, হঠাৎ করে দেখি ভাবি ঘাড় ধাক্কা দিয়ে মাহফুজ এদিকে নিয়ে আসতেছে। এই শোনো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, হ্যাঁ? তোমার যদি লাই না থাকতো, এই পোলাই বাড়ির উপরে আইসা সরাসরি রান্না করে উকি ঝুঁকি মারতেছে, এমনি এমনি সাহস পাইছে। আর তুমি যে এই টাইমে রান্না করো আছে, এই পোলাই জানে কেমনে যদি তুমি না জানাও? কাকা, আমি সত্যি কথা কই, আমি কখনো মিথ্যা কথা কই না। আপনার মেয়ে আমার আসতে কইছে, ও তো আমার পছন্দ করে। আপনি একটু অনুমতিটা দিলেই তো আমাদের বিয়েটা হয়ে যায়। চুপ করো বেয়াদব, তোমার এত বড় সাহস, তুমি শেষ পর্যন্ত আমার বাড়ির উপর চলে আসছো? আব্বা, পরের ছেলেকে ধমকায় লাভ কি? আগে নিজের মেয়েকে সামলান, নিজের মেয়েকে ভালো করেন। বৌমা তো ঠিকই বলছে, আমার মায়ের দোষ। আমার মায়ের যদি আইতে না কইতো, তাহলে কি মাহফুজের সাহস হইতো এই বাড়িতে আসার? চুপ করো, বেটার বউয়ের সাথে গাতা বাঁধছো না? আমার মাইয়া কেমন সেটা আমি জানি। আমার মাইয়া গতকালকেই আমার কাছে বিচার দিছে, মাহফুজ তার পিছনে ঘোরাঘুরি করে। আর আমিও মাহফুজকে সাবধান করে দিয়ে আসছি, ও যেন আমার মায়ের পিছনে আর ঘোরাঘুরি না করে। কত বড় সাহস, ও একটা বিয়েতে বলা, ও আমার মায়ের বিয়ার প্রস্তাব দেয়। আব্বা, এটা আপনি কেমন কথা বললেন? ও বিবাহিত ছেলে বুঝলাম, আপনার মেয়ে কি অবিবাহিত মেয়ে নাকি? সেও তো স্বামীর ঘর থেকে তালাক খেয়ে আসছে। তাহলে একটা তালাক খাওয়া মাইয়া এর থেকে ভালো স্বামী কি কোথাও পাবে নাকি? বৌমা, তুমি চুপ করো। তোমার এত বড় সাহস হয় কি করে আমার মেয়ের সম্বন্ধে তুমি যা মুখে না আসে তাই বলো? এই বেয়াদব, তোরা যদি তুমি জুতা খুললা কতক্ষণ পিটাইতে পারতাম, তাহলে আমার মনের সাতরা মিত্র। যাও। দেখছেন মা, দেখছেন? আব্বাই লাই দিয়ে দিয়া আপনার মায়ের মাথাটা নষ্ট করতেছে। আচ্ছা আব্বা, একটা কথা বলেন তো, আপনার মায়ের কারণে যদি এই বাড়ির মান সম্মান চলে যায়, এই বাড়ির মান সম্মান মানে তো আমারও মান সম্মান, সেটা কি আমার খারাপ লাগবে না বলেন? বৌমা তো ঠিকই বলছে, মায়েরে শাসন করো, শাসন করো। জামাইয়ের ঘর তো করতে পারলো না, এখন আমাকে সংসারটা নষ্ট করতে আইছে। তুমি চুপ করো। আমার মায়া কি করে না করে সেটা আমি বুঝবো। যাও ঘরে যাও। এই বাবা, যাও ঘরে যাও, যাও বলছি।
তুই কোনো চিন্তা করিস না মা, আমি যতদিন বেঁচে আছি তোর গায়ে কোনো কলঙ্কের দাগ লাগতে দিব না। যা তুই তোর কাজে যা যা। বাবা, কেউ চায় না আমি এই বাড়িতে থাকি। এরা যেইভাবেই হোক আমার একটা কেলেঙ্কারি দিয়ে একদিন দেখবে এই বাড়ির থেকে বাইর করে দিব। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই, তুই তোর কাজ করবি। যা যা মা। কি ব্যাপার, বাড়িতে কেউ মরছে নাকি? যেভাবে মন খারাপ করে তিনজন বসে আছো, কি হয়েছে? কি আর হইব, তোমার এক গুণধর বোন আছে না, আজকে রান্নাঘরে পাঠাইছিলাম রান্না করতে, উনি রান্না করতেছে আর মাহফুজ এসে উকি ঝুঁকি মারতেছিল, দুজনের আজকে হাতে নাতে ধরছি। মাহফুজ উকি ঝুঁকি মারতেছে, হাতে নাতে ধরছে? আমি ঠিক বুঝলাম না। বোঝো নাই? তোমার গুণধর তালাক খাওয়া বোন মাহফুজের সাথে ফষ্টি নষ্টি করতেছিল, তোমাদের মুখে চুনকালি লেপা শুরু করছে, তাদেরকে আজকে হাতে নাতে ধরছি। আব্বা, এইসব কি শুনতেছি, কি শুনতেছি এসব? হ্যাঁ, তোমার মেয়ের জন্য কি মান সম্মান আমার নষ্ট হয়ে যাবে? এলাকায় যে আমাদের একটা মান সম্মান আছে, মানুষের 2 দিন পরে কি বলবে? হ্যাঁ, এই পরিবারের উপরে সিসি ফেলাবে। এই সেপা, সেপা, স্বামী সংসার ডিভোর্স করে বাপের বাড়িতে আসছে, কোথায় ভালো থাকবে, এখন পীড়িত করা শুরু করে দিছে। মুখ সামলাই কথা বলি। এই চুপ! কি শুনতেছি এগুলা? হ্যাঁ, কি শুনতেছি এগুলা? কি শুনতেছো? আমি অন্যজনের সাথে পিরিত করতেছি, সবাই যেটা বলবে সেটা বিশ্বাস করবা? কোনো কিছু না জেনে না শুনে তুমি আমার দোষারোপ করো কেন? এই চুপ কর! তুই কি শুরু করছিস এগুলো? কি শুরু করছিস? তুই কি চাইতেছিস তোর কারণে আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাক? হ্যাঁ, কি শুনতেছি আমি এগুলো? কি শুনতেছি এগুলো আমি? হ্যাঁ, যা শুনতেছো একটা বার তোমার বউর কাছে জিজ্ঞেস করো সেটা সত্য কিনা। তোমার বউ যেভাবে যেভাবে প্ল্যানিং করতেছে ঠিক সেভাবে হইতেছে, আর তুমি আমারে দোষারোপ করতেছো। কি করতেছে আমার বউ? আমার বউ যা বলতেছে সত্যি কথা বলতেছে। আমার বউর কথা তোর সহ্য হইতেছে না? সহ্য হচ্ছে না তোর? এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি তুই করেই যাচ্ছিস, কারণটা কি? ভাইয়া, আমি কেমন মানুষ তুমি অনেক ভালো করেই চিনো। আমি এমন কাজ করতে পারিনি সেটাও তুমি অনেক ভালো করে জানো। আমি হয়তো আমার স্বামীর ডিভোর্স দিয়ে চলে আসছি, তাই হয়তো তোমাদের ঘরের বোঝা হয়ে গেছি, কারণ আগে আমি তোমাদের আপন ছিলাম। ভাবি আসার পর থেকে আমি তোমার আপন নই। তুমি এমন একটা ব্যবহার করো মনে হচ্ছে আমি তোমার কেউ না। এই বাড়ির সবার ঘরের বোঝা হয়ে আমি থাকতেছি। এখন এই যে কাহিনী না, আমি জানি সবকিছু ভাবির চক্রান্ত, কারণ আমি রান্না করতেছিলাম, ছেলেটার আমি দেখি পর্যন্ত নাই, ভাবি হঠাৎ করে তার গলা ধরে আইনা আমার সামনে এনে বলতেছে ছেলেটা নাকি আমার সাথে, ও লজ্জা করছে সব কথা বলতে। তোমার বোনকে যখন আজকে মাহফুজের সাথে হাতে নাতে ধরলাম, আব্বা আম্মাই তো সবই দেখছে, আর আব্বাই তো সবই জানে। তুমি আব্বারে জিজ্ঞেস করো, তখন আমি আব্বারে বলছি না যে মাহফুজের সাথে তোমার বোনের বিয়ে দিয়ে দিতে, তাহলে অ্যাটলিস্ট সমাজের লোক তোমাদের মুখে চুনকালি মাখতো না। আব্বা কি বলে, একটা বিবাহিত ছেলের কাছে তোমার বোনের বিয়ে দিব না। তোমার বোন কোন বেহেস্তের বড়ি পাতা যে বিবাহিত পোলার কাছে বিয়ে দিব না? তোমার বোন তো তালাক খাওয়া বোন। আমি চাইছিলাম যেন এই বাড়ির মান সম্মান যা গেছে গেছে, আর যেন না যায়, সেই জন্য আমি মাহফুজের সাথে তোমার বোনের বিয়ে দিতে কইছিলাম। আর সেটা তোমার বাপে না শুই না, উল্টা আমারে ধমকাইতেছে। এখন তুমিও আমারে ভুল বুঝবা? তোমার বাড়ির সম্মান রক্ষা করতে চাওয়াটা কি আমার অপরাধ হইছে? মা, আব্বা, তোমার বৌমা কি বললো তোমরা নিজে কানে শুনছো? এই ঘটনা কি তোমরা দেখছো, তোমরা জানো? বাজান রে, বৌমা চিল্লাপালা শুনে আমরা ওইখানে গেলাম, যাই দেখি মাহফুজের কলার ধইরা বৌমার টাইনে নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কইলো সেপা রান্নাঘরে রান্না করতেছে, ওরা দুজন নাকি ওই ফাঁক দিয়ে কথা কইতাছে। আজান রে, তোর আমি একটা কথা বলি শোন। মাহফুজ তোর বোনের পিছনে গুড়গুড় করে, এটা আমি আগে থেকেই জানতাম। আমি নিজে গিয়ে ওরা সাবধান করে দিয়ে আসছি। কত বড় সাহস, আজকে ও নিজে ওই বাড়িতে চলে আসছে। আমার যা বোঝার আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুই তোর স্বামীকে ডিভোর্স করার পরে যেদিন থেকে আমাদের বাড়িতে আসছিস, সেদিন থেকে আমাদের এই বাড়ির মান সম্মান একদম নষ্ট হয়ে যেতেছে। এলাকার লোকজন আমাদের মুখে থুতু দিতেছে, আমাদের মান ইজ্জত বলতে আর কোনো কিছু নাই। এই ঢাকা শহরে গার্মেন্টসের অভাব রে, সারা বাংলাদেশের মানুষ এই ঢাকা গার্মেন্টসে চাকরি করে খেতেছে। তুই গার্মেন্টসে যা, গার্মেন্টসে গিয়ে চাকরি কর, নিজের পেটটা চালা। আর শোনো আব্বা, ন্যাংরা কানা অন্ধ ফকির মিসকিন যা পাও তাই নিয়ে এসে তুমি তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। আমাদের মান সম্মানটা একটু বাঁচুক। একটা অশান্তি দোল শুনি কোথাকার।
মান সম্মান যা আছে সব কিছু একদম শেষ করে ফেলাইতেছে। এই ঘরে আসো। শুধু তোমার কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। এখন আর কি করতে চাও? হ্যাঁ হ্যাঁ, সবই তো আমার দোষ, তোমার মায়ের আর কোনো দোষ নাই। তোমার মাইয়া যে কইলো মা এই বাড়িতে আমি আর টিকতে পারতাছি না, কাজকর্ম করে করে আমার দেহটারে পোড়াই ফেলাইছে, তখন আমি কইছি তাহলে তুই এসে পড়। তখন তোমার মাইয়া কি কইতে জানো? কইছে আমি তাহলে ডিভোর্স দিয়ে আসি। আমি কইছি হ্যাঁ তুই ডিভোর্স দে। আর এই যে হইব এই হিতে বিপরীত হবে এটা আমি জানতাম না। না, তোমার দোষ হয় নাই, সব দোষ আমার, কারণ আমি তোমার কথা শুনছিলাম। সেদিন যদি তোমার কথা না শুই না, আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে না আসতাম, তা আজকে আমার এই অবস্থা হইতো না। তোমার মেয়ে কেমন তুমি অনেক ভালো করে জানো, জানার সত্ত্বেও তুমি তোমার পোলার সাপোর্ট করতেছো, তোমার বোন সাপোর্ট করতেছো, কারণ তোমার পোলা ইনকাম করে, তাদের উপর নির্ভরশীল তোমরা, তাই তোমার মেয়ের কোনো মূল্য নাই। আজকে এত বড় একটা অপমান দিয়ে গেল, সবকিছু মুখ বুঝে সহ্য করলাম, একটা বারের জন্য প্রতিবাদ করলা না। তুমি কি আমার মা নাকি আমার অন্য কেউ জন্ম দিছিল? যে আমার উপর কোনো মায়া দয়া বলে তোমার কিচ্ছু নাই? যে তুমি তোমার ঘরের বোঝা, আমার ছোটবেলায় গলা টিপে মাইরে ফেলতা, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগতো না। আমারে তুমি নষ্ট করছো। আজকে পোলা বউ পাইছে, আর বই কি করছে না করছে যাচাই বাছাই না করে বইয়ের কথা কতগুলো শুনাই দিয়ে গেল। কি করবো আমি? গলায় রশি দিয়ে মরে যাবো, এটা চাও তোমরা? যেহেন আমার ইজ্জত আমি থাকবো না, আমি সত্যিই চলে যাবো, সকালবেলা আমি গার্মেন্টসে যাবো। কিরে মা, এত রাইতে আইসা মন খারাপ করে এখানে বসে রইছস, কি হয়েছে? জামাই কই? জামাইরে আনিনি, আমি জামাইয়ের লগে ঝগড়া করে চলে আইছি। কি বলিস? জামাইয়ের লগে ঝগড়া করে চলে আইছস কেন? কি হয়েছে? বাবা, তোমাদেরকে তো কতদিন ফোন দিয়ে দিয়ে কইছি, শ্বশুর বাড়ির লোকজন সারাদিন আমার দিয়ে কাজ করে, এমন কোনো কাজ নাই যে আমার দিয়ে করে না। ঠিকঠাক মতো খাওয়ার সময়ও পাই না। এত কাজ করে লিখে আমি বাঁচমু কো বাবা? এতবার করে কইলাম একটা কাজের লোক রাখেন, কাজের লোক রাখেন, তারা কাজের লোক রাখবে না। বাড়ির টুকটাক কাজ তোমারই করতে হইব, তুমি আমাকে বাড়ির বউ। আমিও কইয়া দিছি কোনো কাম কাজ করতে পারবো না, কাজের লোক রাখলে রাখেন, না রাখলে নাই। সবাই মিলে আমার ধমক দেওয়া শুরু করছে, তাই রাগ করে একদম চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না। কি সংসারের টুকটাক কাম এটা নিয়ে ঝগড়া করে তুই চলে আইছস? মা, তুই এখন ওই বাড়িতে চলে যা, জামাইরে নিয়ে আইসা বেড়াইয়া যাস। এই তুমি চুপ করো। মায়াডারে আমার খাটাইতে খাটাইতে একেবারে শেষ করে ফেলাইছে। তুমি কোথায় জামাইরে একটু শাসন করবা তা না, আবার তুমি এই রাত করে আমার মায়াডারে পাঠাই দিবা। তুমি কি আমার মায়াডারে মেরে ফেলবা? হ্যাঁ মারে, তুই আইছস ভালো হইছিস, আর তোর ওই বাড়িতে যাইতে হইব না। হ মা, আমিও মনে মনে সিদ্ধান্ত নিছি, আমি আর ওই বাড়িতে যাবো না। ওগো বান্দি খাটা আমি খাটতে পারবো না। যে মেয়ে একখান প্লেট ধুইয়া ভাত খাই নাই, সেই মেয়ের অবস্থা কি হয়েছে? শোন মা, তুই আইছস ভালো হয়েছে, ওই জামাইরে ডিভোর্স দিয়া তোরে আমি ভালো জায়গায় বিয়া দেব। মা কি কইতেছ? সামান্য অল্প একটু কাজের জন্য আমি স্বামীর ডিভোর্স দিয়ে দিব? এই ডিভোর্স দিবি না তা কি করবি? ওই বাড়িতে খাটতে খাটতে মরবি? আমি তো আমার মাইয়ারে খাটতে খাটতে মরতে দেখতে পারবো না। এই তুমি মায়ারে কি বুদ্ধি দিতেছ? মায়ার জামাইরে ডিভোর্স দিব মানে? এই যেটা বোঝো না সেটা নিয়ে তুমি মাথা ঘামাইও না। আমার মায়ের ভালোর জন্য আমি কইতাছি, আমার
আমার মেয়ের পিছনে কত ছেলে লাইন দিত, হ্যাঁ? আমি ওই জামাইরে ডিভোর্স দিয়ে আমি তোরে একটা ভালো ছেলে দেখা আমি তোরে বিয়ে দেব। মা, বিয়ের কথাটা তা কইও না। এখন পর্যন্ত জামাইয়ের ডিভোর্স দিতে পারলাম না, আর তোমার বিয়ের কথা শুরু হয়ে গেছে। তবে আমি মনে মনে চাইতেছি, এত কাম কর্মকে আমি পরের বাড়ি যাইয়া এত কষ্ট করে তোমরা আমার লালন পালন করছো অন্য মানুষের বাড়ি কাম করার লেগা, তাই কইতেছি আমি যেহেতু এই বাড়িতে আর যাবো না, জামাইয়ের ডিভোর্স দিয়ে দিই, তাইলেই আমি ভালো থাকবো। মারে, তুই তোর মায়ের কথা শুই না জামাই রেডি বুঝছিস না। ওইটা তোর সংসার, তোর সংসারের টুকটাক কাজ তো তোরই করতে হইব। তাই বলি মা, তুই ওই সংসারে ফিরে যা, তোর সংসারটা তুই গুছাই এনে। এই তোমার আমি চুপ করতে কইছি না? হ্যাঁ, মাইয়া পেটে ধরছি আমি, তুমি তো ধরো নাই। মাইয়া কষ্ট আমি বুঝি। আমি কি রে মা, তুই চল, তোর চোখ মুখ কি অবস্থা হয়েছে রে মা। চল মা, ঘরে চল, খাবি চল। আয় আয় আয়, এত রাইতে তুই একা একা চলে আসছ, জামাই আসি নাই। তুমি এইখানে বসে আছো আর আমি তোমাকে ডাইনিং টেবিলে খুঁজতেছি। আমার তো খিদে লাগছে, আমার কি ভাত দিবা না? খেতে হবে না আমার? খিদে লাগছে, ভাত গিয়ে বাইরে খাও। আমি তোমারে ভাত দিতে যাবো কেন? তুমি কি আমার একটা কথাও শোনো? তোমারে কত করে বললাম তোমার বোনডারে গার্মেন্টসে পাঠাও, তুমি আমার একটা কথাও শুনলা না। উল্টো বড় মুখ করে তোমার আব্বারে বইলে আসলা কানা খুরা ল্যাংরা যে কোনো পোলা দেখতে বিয়া দিতে। আরে তোমার আব্বা কি কান্না ল্যাংরা খোরা দেখবে? দেখবে তো ভিআইপি পোলা, দুনিয়ার কারি কারি টাকা লাগবে তোমার বোনরে বিয়া দিতে। ওই টাকা কে দিবে? তোমারই তো দিতে হবে, তোমার বাপ তো 1 টাকাও দিব না। শোনো, আমি তোমার সব কথাই রাখি, কিন্তু মাঝে মধ্যে তোমার এমন এমন কথা শুনি যেটা শুনলে আমার মেজাজটা অটোমেটিক খারাপ হয়ে যায়। গার্মেন্টসে চাকরি করার, বাড়ি থেকে বিয়ে দিয়ে বিদায় করা দেয়া একই তো কথা নাকি? আরে কি পাগলের মতো কথা বলতেছো তুমি? তোমার বোন দেখতে শুনতে সুন্দর আছে, ভালো আছে, তারে যদি একটা গার্মেন্টসে চাকরি দিয়ে দাও তাহলে সে যে কোনো একটা পোলারে পটায় পাটায় ভাগায় গিয়ে বিয়ে করতে পারবো, তাতে একটা টাকা পয়সা খরচ হইব না। আর এখন যদি ভালো একটা পোলা দেখে বিয়ে দিতে চাও, দুনিয়ার টাকা খরচ হইব, সেই টাকা তো তোমারই দিতে হইব। তোমার বাপের তো আর 1 টাকা ইনকামও নাই। মাঝে মধ্যে তোমার কথা শুনলে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে তোমাকে। আমার বোন ডিভোর্স নিয়ে এই বাড়িতে আসছে বলেই এই নয় যে আমার বোন আমাদের কাছে বোঝা হয়ে গেছে, আমার বোন পচে গেছে, তাকে এই বাড়িতে রাখা যাবে না। এটা তারও বাপের বাড়ি। আর আমার বোন, মাঝে মধ্যে তুমি যে সমস্ত কথাবার্তা আমার বোনকে নিয়ে বলো, এত কথা আমার বোনকে নিয়ে বলো না। সে ডিভোর্স নিয়ে আসলেও আমার বোন, স্বামীর সংসার করলেও সে আমার বোন। কিন্তু তোমার কথা শুনে আমি আমার বোনের উপরে যে সমস্ত টর্চারগুলো করি, যে ব্যবহারগুলো করি, আমারও কিন্তু খারাপ লাগে। এই বিষয় নিয়ে তোমার সাথে আমি এখন কথা বলতে চাচ্ছি না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবার দিবা। চলো। ও, আমার সাথে কথা বলবা কেন? আমার সাথে কথা বলতে তো তোমার এখন ভাল লাগে না। যাও যাও, অন্য কাউরে কথা বলার জন্য খুঁজে লও। শোনো, এই বাড়িতে থেকে দেখে আমি তোমার বোনের অত্যাচার সহ্য করতে পারবো না। তোমার বোন অত্যাচার করে আর তুমি এসে আমার কাছে খাবার চাও না, আমি তোমার খাবার দিতে পারবো না। যাও তোমার বোনরে যাই বলো তোমার খাবার দিতে। আজকে আমি সবার কাঁধের বোঝা হয়ে গেলাম। যাদের কথা শুইরা নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, আজকে আমি তাদের চোখের ময়লা। তারা যেহেতু চাইরা তাদের সামনে আমি না থাকি, তাদের কাছে আমি না থাকি, তাইলে আমি এরা থাকবো না। সকালবেলায় ঘুম থেকে উঠাই দূরে কোথাও চলে যাবো, দরকার পড়লে গার্মেন্টসে চাকরি করবো, কোনোদিন এই জায়গায় আর আসবো না।
আমারে ফালাই দাও, নয়তো আমার বাপের বাড়িতে আমার রাইখা আসো। তোমার এই বাড়িতে থাইকা তোমার বোনের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। সেটা সময় হলে বোঝা যাবে কাকে কোথায় পাঠাবো। তোমার সাথে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইনি। আমি তো ভাত চাইছি, কানের মধ্যে যায় নাই কথাটা তোমার। দেখো, আমি সাপ সাপ বলে দিছি, তোমার বোনের এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। তোমার বোনের একটা ব্যবস্থা করবা, নয়তো আমার একটা ব্যবস্থা করবা, আমি বলে দিলাম। আচ্ছা, তোমার মুখটা এত চলে কেন? তোমার মুখটা কি একটু বন্ধ রাখা যায় না? খুঁটিনাটি বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে যে আমার সাথে ঝগড়াঝাটি করো, কি পাইছোটা কি? এখন ঝগড়াঝাটি বন্ধ করে আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। কি ব্যাপার, কি হলো? আরে আমি তো ইচ্ছা করে আসি নাই, ভুলে এসে পড়ছি তোমাদের বাড়িতে। ভুলে মানে ভুলে আসছিস কেন? এই জানো হ্যাঁ, তোরে আমার রুমে ঢোকার সাহসটা কে দিছে? আরে আমি ইচ্ছা করে ঢুকি না। এই, কি হয়েছে? কি হয়েছে? কিছু বলে দিকে। এই, তুই এনে কেন? তুই এইখানে কেন? ভাইয়া, আমি ঘুমায় রইছি, হুট করে দেখি আমার পিছন থেকে আমার ঘাড়ে হাত দিতেছে। আমি তো দেখি ওর আমাকে হয়ে গেছি গা। দেখছো, ধরা পড়ে এখন সাধু সাজতেছে, ভালো একটা ছেলের নামে বদনাম ছড়াইতেছে। এই, তুই যদি দরজা বন্ধ রাখতি আর এই ছেলের আসতে না দিতি, তাহলে কি এই ছেলে আসতে পারতো? তুই দরজা খুলে দিয়ে এই ছেলের পারমিশন দিছস এই বাড়িতে আসতে, এই রাত্রেবেলা ডাকছস, সেই জন্য এই ছেলে আসছে। এখন ধরা পড়ে ছেলের দোষ দিচ্ছিস কেন? আপনি চুপ করেন। আপনি ভাই বোনের মাঝখানে আর একটা কথা বলবেন না। আপনি দেখছেন, হ্যাঁ, আপনি যে আন্দাজে গুন্দাজে কয়েকটা কথা শুনাই দিলেন, হ্যাঁ, আর আমার ভাই যে এই কথাগুলো বিশ্বাস করবে সেটা আমি অনেক ভালো করেই জানি। সত্যি কথা কম, সত্যি কথা কোটি দেশ মুখ জব করলাম একদম। ভাইজান, ওর কোনো দোষ নাই। ভাবি আমারে বলছে আমি যদি নিয়মিত 2-1 বার ওর কাছে আসি তাহলে ওরে নাকি আমার কাছে বিয়ে দিব। এই জন্য ভাবি আজকে দরজাটা খোলা রাখছিল, আমি আসছি। ওর কোনো দোষ নাই, আমি ওর ভালোবাসি দেখে আসছি ভাইজান। চুপ! তোর মুখ আমি একটা কথা শুনতে চাই না। ও এসব কি বলতেছে? ও এসব কি বলতেছে? তুই নিজে এই ছেলেকে আমার বোনের ঘরে ঢুকায় দিছিস যাতে আমার বোনের কেলেঙ্কারি হয়, এর জন্য এখন ইচ্ছা করতেছে তোর জিপ আমি টেনে ছিঁড়ে ফেলি। এত বড় সাহস তোর! এই, চুপচাপ আছিস কেন? কথা বল এখন। উনি এখন কথা বলবে কিভাবে? ওনার তো এখন কথা বলার কোনো মুখ নাই। তোমার আমি অনেক কথা করতে চাইছিলাম, কিন্তু বলার সুযোগ পাইনি। তবে আজকে আমি কম, আজকে আমার কর সুযোগ হয়। আমি আমি আমার স্বামীরা যেদিন ডিভোর্স দিয়ে তোমাকে বাড়িতে চলে আসছিলাম, খুব আশা নিয়ে আসছিলাম, কারণ স্বামীর বাড়িতে যে কই বছর থাকছি আর আমার দিন রাত খাটাইতে বই না, ভাবছিলাম যে বাবার বাড়িতে গেলে মনে শান্তিতে থাকতে পারবো। এত বড় আপন লোক, তারা আমার ভালো মন্দ বিবেক বিবেচনা করে যা করবো আমি তাই মাথা পাইতে নিব। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কি হলো জানো ভাই? প্রত্যেকটা মানুষের অবজ্ঞা, নির্যাতন, অবহেলা সহ্য করতে করতে আমি এই পর্যন্ত। একটা বাড়ির জন্য একটা মানুষ বোঝার চেষ্টা করে নাই যে এই মেয়েটা তার স্বামীর বাড়িতে অবহেলিত হয়ে, নির্যাতিত হইয়া এই বাড়িতে আইছে। ওর একটু আমরা সহানুভূতি দেখাই, কেউ দেখাও নাই তোমরা। আমি তো তোমার বোন, তোমার আমার সম্পর্ক হলো রক্তের। এই যে তুমি বিয়ে করছো, বিয়ে করার পরে আমার সাথে একটা দিন সুন্দর করে কথা বলছো? বলো নাই। একটা বার ঠিকঠাক মতো খোঁজ খবর নিছো? নাও নাই। কি করছো? বউ তোমার যে নালিশটা করছে সেই কথার উপর বিশ্বাস কইরা নিজের বোনের যা না তাই বলছে। কারণ বোনের যখন বিয়া হয়ে যায়, বোন তখন বাপের বাড়ির
সবার কাছ থেকে পর হয়ে যায়। আর যখন বোনের ডিভোর্স হয়ে যায়, ঘাড়ের উপর বোঝার মতো এসে পড়ে, তখন আর সেই মেয়েটারে কেউ দেখতে পারে না, কেউ সহ্য করতে পারে না। এই বাড়িতে আসার পর থেকে আমি কি এই বাড়ির মানুষ হিসেবে আছি? নাই, এই বাড়ির কাজের লোকের থেকেও আমার নিকৃষ্ট চোখে দেখা হয়। ভাবির দাসীর মতো হয়ে আমি আছি। আমার সাথে কোনো সমস্যা নেই, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি, কিন্তু একটা মেয়ের ইজ্জত দিয়ে কথা বললে সেই মেয়েটা কোনদিন সহ্য করতে পারে না। ভাবি আজকে যে কামটা করছে, তার বোন যদি আমার জায়গায় থাকতো, সে কি এই কাজটা করতো কোনোদিন? করতো না। আমি তো পরের মায়া, তাই ভাবি আজকে এই কাজটা করতে পারে। আমি বুঝতে পারছি রে বোন, তোকে আর এত কিছু বলতে হবে না। আমি আসলে এতদিন অন্ধ ছিলাম, চোখ থাকতেও আমি কোনো কিছু চোখে দেখিনি। আমি কান থাকতে সবকিছু ভুলভাল শুনছি, কোনটা আসল কোনটা নকল আমি কোনোদিনও বোঝার চেষ্টা করিনি। এই মানুষটার ভিতরে যে এতটা খারাপ মানুষ বাস করতেছে আমি স্বামী হয়ে কোনোদিন বুঝতে পারিনি। যে মানুষটাকে নিয়ে আমি সংসার করতেছি, যে মানুষটাকে নিয়ে আমি একই বিছানায় ঘুমিয়েছি, অথচ এই মানুষটার রূপ আমি বুঝতে পারিনি যে ও কতটা ষড়যন্ত্র করতেছে আমাদের এই বাড়ির লোকজনের সাথে। আমার বোন, সে তো আমার মায়ের পেটের বোন। কি দোষ ছিল তার? কি দোষ ছিল তার? সামান্য একটা দোষ। সে তার স্বামীকে ডিভোর্স করে আমাদের বাড়িতে আসতেছে, আমারটা খাচ্ছে, আমারটা পড়তেছে, এটি ছিল তার দোষ, তাই তো? তোমার ষড়যন্ত্র আমি বুঝে গেছি। স্ত্রী হিসেবে তোমাকে যতটা আদর দেওয়া, ভালোবাসা দেওয়া, সম্মান দেওয়া আমি তাই করেছি। আমি আমার বোনের পক্ষ না নিয়ে তোমার পক্ষ নিয়ে আমি আমার বোনকে তোমার কথাতে যখন যা খুশি তাই বলছি। এই বাড়ি থেকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র তোমার কথাতে। এখন আমার বোন এই বাড়ি থেকে কোথাও যাবে না। আমার বোন আমার বাড়িতেই থাকবে, আমার মাথার উপরে থাকবে। এই বাড়ি থেকে যদি যেতে হয় তোমার মতো একটা কালসাপ যাবে। আমি তোমাকে এই বাড়িতে আর এক মুহূর্ত দেখতে চাই না। আমার এই হাত তোমার গায়ে ওঠার আগে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। যাও বলতেছি। আর শোনো, এই বাড়িতে কোনোদিনও আসার চিন্তা ভাবনা করো না। আরে তুই কি আমার বাড়ির জামাই? বোন রে, আমি ওই শয়তানের কথা শুনে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোকে অনেক বকাঝকা করছি। আমি বুঝতে পারিনি যে এত বড় একটা ষড়যন্ত্র আমার বোনের সাথে চলছে। তুই অনেক কষ্ট করছিস এই বাড়িতে আসার পর থেকে। আমি একটা বড় ভাই হয়ে বোঝার চেষ্টা করিনি, খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। ওই শয়তানি যখন যা বলছে আমি তাই বিশ্বাস করছি। কেন করছি জানিস? তুই ডিভোর্স নিয়ে এই বাড়িতে আসছিস বলে। এই বাড়ি থেকে আমি তোকে অনেকবার বের করে দেওয়ার চেষ্টা করছি। আমি অন্যায় করছি রে বোন, আমি ভুল করছি। ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস। ভাই কি কইতেছো তুমি এগুলা? তুমি ক্ষমা চেয়ে লাভ কি? আমার সাথে তো তুমি কোনো অন্যায় করো নাই। তোমারে ভাবি যা বুঝাইছে তুমি তাই বুঝছো, কিন্তু এখন আমার কোনো আফসোস নাই, কারণ তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আর আমারে তুমি অবিশ্বাস করছিলা। তুমি এখন আমার প্রতি বিশ্বাস রাখছো, এতে অনেক কিছু। আমি তো এটাই চাইছিলাম। আসলে একটা কথা কি জানিস রে বোন, কোনো নারী যদি ডিভোর্স হওয়ার পরে বাপের বাড়িতে আসে, ওই নারীর কোনো মূল্য থাকে না। একটা ডিভোর্সের নারীর যে কতটা অপমান, লাঞ্ছিত হতে হয়, সেই ব্যথা শুধু সেই নারীই বোঝে, আর কেউ কোনোদিন বুঝবে না। এটা তোর বাপের বাড়ি, এটা তোর বাড়ি। এই বাড়িতে তোর যতদিন খুশি তুই ততদিন থাক, আমার কোনো আপত্তি নেই। আজকের পর থেকে এই বাড়ি থেকে তোকে কেউ কোনোদিন বের করে দিবে না।
কেউ কোনদিন বের করে দিবে না।